আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি পড়াবো হচ্ছে তোমাদের শিখন যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারটা আমি বোঝাবো। এর আগের পার্টে আমি কিন্তু পরিণমন সেই সম্পর্কে আমি বলে দিয়েছি, তোমরা ওই পার্টটি দেখে আসতে পারো। আজকে এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টারের পার্ট 2 আমি ভিডিও করছি, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো, গল্পের ছলে কীভাবে মনে রাখবে সেটাও বুঝিয়ে দেবো। চলো শুরু করি। হ্যাঁ, তো আজকে আমরা পড়বো কি প্রেষণা। প্রেষণা মানে কি? প্রেষণা মানে হচ্ছে ইচ্ছা, ম্যাচুরেশন, তাই না? প্রেষণা মানে হচ্ছে আমাদের ইচ্ছা, কোনো কিছু কাজের প্রতি আমাদের ইচ্ছা। এবার আসি যে মনোবিদ স্কিনার কি বলেছেন প্রেষণা সম্পর্কে। প্রেষণা সম্পর্কে মনোবিদ স্কিনার মানে বিভিন্ন মনোবিদ তো বিভিন্ন বিভিন্ন তারা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। কেউ বলেছেন প্রেষণা বলতে এটা, কেউ বলছে এটা, কিন্তু কিন্তু মূলটা কিন্তু একই। তো মনোবিদ যে স্কিনার তিনি কি বলেছেন যে প্রেষণা হলো এমন একটি প্রক্রিয়া যা আমাদের কর্মে কি করে, কর্মে উদ্দীপনা জাগায় এবং তা দীর্ঘস্থায়ী করে। ঠিক আছে, আমাদের কর্মে উদ্দীপনা জাগায়, অর্থাৎ কর্ম আমরা নিজের কাজের প্রতি এতটাই মনোযোগী হই যে আমরা কি করি, শুধু কাজই করতে চাই। আমাদের কর্মে উদ্দীপনা জাগিয়ে আমাদের লক্ষ্যমুখী করে, অর্থাৎ আমাদের কর্মে, অর্থাৎ আমাদের লক্ষ্য থাকবে এবং লক্ষ্যের ফলে আমাদের কি হবে, আমাদের লক্ষ্য আমাদের কি করে দেবে, নির্দিষ্ট করে দেবে এবং আমাদের কর্মে আমাদের কাজ করতে ইচ্ছুক হবে। আমি বলতে চাই যে আমি একজন টিচার হব। এই টিচার হওয়ার জন্য আমার সবসময় একটা চিন্তা আসে, আমি পড়াবো। তো এটাই হচ্ছে আমার কি প্রেষণা, অর্থাৎ আমার মনে ইচ্ছা। এটা বলেছেন কি স্কিনার। যে স্কিনার কি বলেছেন স্কিনার বলেছেন যে আমাদের বিভিন্ন বাধা বিপত্তির সত্ত্বেও আমাদেরও কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি রয়েছে। ভিডিও করতে ইচ্ছা করে না, এখন ঠান্ডা পড়ে আছে, মনে হচ্ছে না করবো না। তো সেই সমস্ত বাধা বিপত্তির সত্ত্বেও আমরা কি করছি, আমাদের যে কাম্য আচরণ, অর্থাৎ আমাদের যে সমস্ত কাজ করতে হয় সেই সমস্ত কাজ কিন্তু আমরা করছি। তো প্রেষণা বলতে মনোবিদ স্কিনার কি বলেছেন যে আমাদের বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে, সেই বাধা বিপত্তিগুলি আসার সত্ত্বেও আমরা যে সমস্ত কাম্য আচরণ, সেই কাম্য আচরণগুলোকে আমরা কিন্তু করতে আমাদের উদ্বুদ্ধ করে, সেটাই হচ্ছে কি এই প্রেষণা। এটা কে বলেছেন? স্কিনার বলেছেন। আবার কি বলেছেন? গুডের মতে। তো গুড কি বলেছেন? গুডের মতে বলেছেন যে প্রেষণা হলো এমন একটি প্রক্রিয়া, এমন একটি মানসিক প্রক্রিয়া যা আমাদের কর্মে কি করে, আমাদেরকে উদ্দীপনা জায়গা, অর্থাৎ আমাকে কাজটা করতেই হবে, সেই সমস্ত উদ্দীপনা জায়গা, অর্থাৎ আমরা যাতে কাজ করতে পারি। আমি খুব পড়াতে আমার ইচ্ছা করছে, তো আমি কি করবো, সবসময় বই পড়বো যে না আমাকে পড়াতে হবে, তো আমাদের কাজের প্রতি একটা আমার কি হলো, উদ্দীপনা জাগালো। তো এটা গুড বলেছেন প্রেষণা। এছাড়া উডওয়ার্ড কি বলেছেন? উডওয়ার্ড বলেছেন একইভাবে বলেছেন যে আমাদের কর্মে উদ্দীপনা জাগায় এবং আমাদের লক্ষ্যাভিমুখী, অর্থাৎ আমাদের লক্ষ্যের প্রতি আচরণ করতে উদ্বুদ্ধ করে। এটাই হচ্ছে প্রেষণা। তাহলে প্রেষণা সম্পর্কে 3 জন মনোবিজ্ঞানী পরীক্ষা যদি আসে, প্রেষণা কাকে বলে, তার বৈশিষ্ট্য লেখো, লিখবে। প্রথমে প্রেষণা হচ্ছে মনোবিদ স্কিনারের মতে কি, গুডের মতে কি, উডওয়ার্ডের মতে কি বলেছেন, প্রেষণা সম্পর্কে কি বলেছেন। তারপরে সাধারণ সংজ্ঞা লিখে এটা লিখবে যে প্রেষণা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তির অভ্যন্তরে কি করে, কর্মী অর্থাৎ কাজের প্রতি উদ্দীপনা জাগ্রত করে এবং লক্ষ্যাভিমুখী আচরণ করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের কি করবে, আমাদের কাজে ভালো লাগা শুরু করবে, আমরা বিভিন্ন কাজ করতে ভালোবাসবো। এই যে কাজের প্রতি আমাদেরকে কি করবে, উদ্দীপিত করবে এবং আমাদের লক্ষ্যাভিমুখী, অর্থাৎ আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে সেই লক্ষ্যাভিমুখী, অর্থাৎ আমরা লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য, গোলটাকে অ্যাচিভ করার জন্য আমরা সেটার জন্য কি করব, কাজ করব। এটাই হচ্ছে প্রেষণা। তাহলে প্রেষণা সম্পর্কে 3 জন মনোবিদ, তারপরে সাধারণ সংজ্ঞা। এরপরে কি প্রেষণার বৈশিষ্ট্য কি, অভ্যন্তরীণ প্রক্রিয়া। এবার দেখো, তোমার মনে হওয়ার ইচ্ছা আছে কি টিচার, তোমার মনে হওয়ার ইচ্ছা আছে একজন ডক্টর। তো এই যে ডক্টর, টিচার, তোমার হওয়ার যে ইচ্ছা, এগুলো কি তোমার বাইরে থেকে আসে, তোমার হাত বলে, তোমার পা বলে? কোনোদিনও না। তোমার মন থেকে আসে যে আমি মন থেকে চাই আমি ডক্টর হব। যে সাকসেসফুল ব্যক্তিরাই আছে না কেন, তাদের মধ্যে মানে মনের মধ্যে তাদের কিন্তু একটা ইচ্ছা জাগ্রত হয় যে আমি ওটা হব, সেই কারণেই তারা হয়। তো এটাও হচ্ছে এরকম। তো প্রেষণা কি অভ্যন্তরীণ প্রক্রিয়া, অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি প্রেষণা অর্থাৎ ইচ্ছা জাগ্রত হয়ে থাকে, তাহলে সেটা কোথায় হবে, তার মনের অভ্যন্তরে, অর্থাৎ তাই এটা অভ্যন্তরীণ প্রক্রিয়া। দ্বিতীয়ত কি, নির্বাচনমূলক প্রক্রিয়া। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে আমরা কিন্তু করি না। আমার লক্ষ্যকে আমি টিচার হব, তার জন্য আমি কি করছি, পড়াচ্ছি, তাই না? তো নির্বাচনমূলক প্রক্রিয়া, অর্থাৎ প্রেষণার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, নির্বাচনমূলক প্রক্রিয়া। অর্থাৎ আমি নির্দিষ্ট একটা জিনিসকে লক্ষ্য করে বা কেন্দ্র করে তার প্রতি আমি কি করব, কাজ করব। এটাই হচ্ছে নির্বাচনমূলক প্রক্রিয়া। অর্থাৎ আমার মনে যদি ইচ্ছা হয় যে আমি টিচার হবো, সেই জন্য আমি কি করবো, সবসময় পড়াবো। তো এই যে লক্ষ্যাভিমুখী কাজ, সেটাই হচ্ছে, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট বিষয়
নির্দিষ্ট একটা বিষয়, নির্দিষ্ট একটা গোলকে আমি কেন্দ্র করে কি করছি, আমি সমস্ত কাজ করছি। আমি একটা নির্বাচন করছি যে আমি টিচার হব, তো সেটা কি একটা নির্বাচনমূলক প্রক্রিয়া, কারণ একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে আমি আমার কাজ করছি এটা। তারপর কি ধারাবাহিক প্রক্রিয়া, কোনো কারণে আমি যদি ভালো টিচার হয়ে উঠি তারপরে আমার কি হবে, আমি আরও ভালো হতে চাইবো। তো কৃষ্ণ একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ একটি ইচ্ছা পূরণ হলেই আরেকটি ইচ্ছা আমাদের মনের মধ্যে আসে। আমি এখন একটা ড্রেস কিনলাম, নতুন ড্রেস কিনলাম, যে আমি হ্যাঁ একটা নতুন ড্রেস কিনছি, আমার আরেকটা ড্রেস কিনতে ইচ্ছা করবে, এটার পরে আরেকটা ড্রেস কিনতে ইচ্ছা করবে। তো একের পর একের আমাদের কি হবে, ইচ্ছা জাগ্রত হবে। তো এই জন্য প্রশ্ন হলো একটি কি ধারাবাহিক প্রক্রিয়া। তোমার কি সবসময় ইচ্ছে করে যে তুমি সবসময় ক্যাডবেরি খাবে, চকলেট খাবে? না, অন্য কিছু খেতে ইচ্ছা করবে। তো সেটাই হচ্ছে যে প্রশ্ন একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে কোনো বিষয়ের প্রতি কিন্তু দীর্ঘদিন সেটা স্থায়ী থাকে না, অর্থাৎ ইচ্ছাটা কিন্তু স্থায়ী থাকে না, সেটা স্বল্পস্থায়ী, কিছুক্ষণের জন্য স্থায়ী থাকবে। তো প্রশ্নটাও কি, এটা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ ব্যক্তির মধ্যে একটি প্রশ্নার একটি ইচ্ছা পূরণ হলেই ব্যক্তির মধ্যে আরেকটি প্রেরণার বা আরেকটি ইচ্ছার তার মধ্যে কিন্তু সঞ্চারিত হয়। এই জন্য প্রশ্না কি ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে প্রশ্না কি, প্রথমেই অভ্যন্তরীণ, তারপরে কি নির্বাচনমূলক, তারপরে হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। কেন? কারণ ব্যক্তির মধ্যে এক প্রশ্নের ইচ্ছা পূরণ হলে অন্য একটা ইচ্ছা জাগ্রত হয়, এই জন্য এটা কি ধারাবাহিক প্রক্রিয়া। তারপরে কি তুলনামূলক স্থিতিশীলটা কি, তো আমরা আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করলাম, আমরা কাজ করছি, আমাদের ইচ্ছে হচ্ছে, তো সেই ইচ্ছেটাকে যতক্ষণ পর্যন্ত না আমরা পূরণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সেই ইচ্ছাটা থেকেই যায়। আমি একজন টিচার হব, যতক্ষণ না আমি ভালো টিচার হতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার কি হবে, মনের ভেতর একটা উদ্দীপনা কাজ করতেই থাকবে। তো এটাই হচ্ছে কি, তাই এটা হচ্ছে কি তুলনামূলক স্থিতিশীল, অর্থাৎ যতক্ষণ না আমি লক্ষ্যটাকে অ্যাচিভ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার লক্ষ্য, আমার কাজের প্রতি যে একটা উৎসাহ আনন্দ সেটা কিন্তু কি থাকবে, বজায় থাকবে, অর্থাৎ প্রশ্ন কি থাকবে, বজায় থাকবে। তৃতীয়ত উদ্দেশ্যমূলক প্রক্রিয়াটা কি, অর্থাৎ প্রশ্ন কি করে, একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে কি করে গড়ে ওঠে। আমার একটা টিচার হওয়ার শখ মানে কি, একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে আমি টিচার হব, সেই জন্য আমি সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি কি করব, উদ্দেশ্য লক্ষ্য ঠিক করলাম যে আমি টিচার হব, তাকে কেন্দ্র করে আমি বিভিন্ন রকম কাজ করব, বই পড়বো, তাই না, একটা ভালো কিভাবে বোঝাতে হয় সেটা শিখবো। তো এটাই হচ্ছে উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে কি হয়, প্রেরণার সঞ্চার ঘটে বা সৃষ্টি হয়। এরপরে প্রেরণার হ্রাস বৃদ্ধি। তুমি যেটা চাইলে, ধরো সকালে চাইলে চকলেট, সেই চকলেটটা তুমি যখন কোনো কারণে কিনে নিলে বা সেটা খাওয়ার পরে তোমার মধ্যে কি হলো, আরেকটা চকলেট বা অন্য কিছু খাওয়ার একটা তোমার মধ্যে জাগ্রত হলো, তখন কি করবে, তুমি সেটাও খেতে চাইবে। তো এটা কি তুলনামূলক, অর্থাৎ তুমি যেটা চাইছো তুমি সেটা পেয়ে যাওয়ার পরে কি হবে, তোমার মধ্যে সেই যে চাওয়ার পরিমাণটা কমে যাবে। তুমি চকলেট চাইছো, তুমি পেয়ে গেছো, তার মানে কি তোমার চাওয়াটা কি হয়ে যাবে, কমে যাবে। অন্যদিকে তুমি যেটা পাওনি, মানে ধরো তুমি অন্য কিছু খেতে চাইছো, সেটা তুমি পাওনি, তো তার প্রতি তোমার একটা কি হবে, উদ্দীপনা কাজ করবে যে কখন খাবো। তো এই ব্যাপারটা, তো এটা কি একটা এটা প্রশ্নের হ্রাস বৃদ্ধি, অর্থাৎ যে ইচ্ছাটা আমাদের পূরণ হয় সেই ইচ্ছাটার পরিমাণটা কি হয়, মাত্রাটা কি হয়, হ্রাস পায়, আর যেটা পূরণ হয় না সেটার বৃদ্ধি পায়। ঠিক আছে, এটাই হচ্ছে প্রশ্নের কি ঘটে, হ্রাস বৃদ্ধি ঘটে। হ্যাঁ কণা পড়ে। তারপরে মাত্রাগত পার্থক্য, একই জিনিস, মাত্রাগত পার্থক্য কি, অর্থাৎ যে ইচ্ছাটা তোমার পূরণ হলো সেটা কি হয়ে গেল, তার মাত্রা, অর্থাৎ তার যে তোমার সেই কাজের প্রতি যে তোমার ইচ্ছাটা সেটা কি হবে, কমে যাবে। আবার ধরো আমি যদি আমার টিচার হওয়ার শখ, তো আমি কি করবো, কোনো কারণে যদি আমি একটা ভালো টিচার হয়ে যাই তাহলে আমার কি হবে, আমি যদি একটা ভালো টিচার হয়ে যাই তাহলে আমি এখন যে যা পরিশ্রম করছি টিচার হওয়ার জন্য, সেই টিচার হওয়ার জন্য আমাদের যে মানসিকতা সেটা কি হবে, কমে যাবে। অন্যদিকে কি হবে, আমি আরো ভালোভাবে পড়াতে চাইছি, আরো ভালো টিচার হতে যাচ্ছি, তো সেই জন্য কি হবে, আমার মধ্যে সেই জিনিসটা কিন্তু আর থাকবে না। আমি ভালো টিচার হতে যাচ্ছি কিন্তু আমার মধ্যে মাত্রাগত পার্থক্যটা কমে যাবে, অর্থাৎ আমি তখন আর এত ভালো কাজ করবো না, তাই না। তো সেটাই ব্যাপার, যাই হোক করবো আমি। তো সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে কি, অভ্যন্তরীণ প্রক্রিয়া, নির্বাচনমূলক প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া, তুলনামূলক স্থিতিশীল, উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, প্রশ্নের হ্রাস বৃদ্ধি, মাত্রাগত পার্থক্য। বুঝতে পেরেছো? আমি বলি যে তুমি যদি এটা পুরোটাই বুঝে থাকো তাহলে বলো যে হ্যাঁ দিদি বুঝতে পেরেছি, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কিভাবে তোমার যদি কোনো কনসেপচুয়াল তুমি বিষয় বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট জানাও, আমি সবসময় তোমার পাশে আছি, ঠিক আছে। তো চলো, এরপরে তুমি জিতে গেছো,
তুমি কিন্তু যেতে গেছো, কারণ তুমি তোমার সময় নষ্ট না করে এটা। এবার আমরা কি পড়বো, মনোযোগ নিয়ে পড়বো। আমরা তো একটা জিতে নিলাম, আমরা একদম জয়ী হয়ে গেছি, তাই না? এবার আমরা কি পড়বো, মনোযোগ সংক্রান্ত পড়বো। মনোযোগ কি, তো রবিনসন ও মর্গ্যান কিং, অর্থাৎ রবিনসন কি বলেছেন এবং রস কি বলেছেন, এই মানে আমাদের এই মনোযোগ সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন আসে 10 নম্বরে আসবে, সেটার জন্য তোমাকে কিন্তু 3টে মনোবিদ কি বলেছে, আর যদি সাধারণ সংজ্ঞা দিতে পারো খুব খুব ভালো হবে নোটটা, তো সেটাই চেষ্টা করবে। হ্যাঁ, তো কি বলেছে রবিনসন এবং মর্গ্যান কিং, কি বলেছেন যে অভিজ্ঞতার ভান্ডারে নতুন কোনো বিষয়কে সংযোজনের জন্য নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ মনোযোগ, অর্থাৎ আমাদের অভিজ্ঞতা, আমরা কি করতে পারি, বিভিন্ন মনোযোগ, আমরা অনেক দিন থেকে আমরা বিভিন্ন দিক থেকে মনোযোগ দিয়ে আসছি, বই পড়ায় হোক, খেলাধুলায় হোক, ভালো লাগে, আমাদের মনোযোগী হই আমরা সেটার উপর। তো এই যে আমাদের অভিজ্ঞতার ভান্ডার, সেই জন্য আমাদের কি হলো, বিভিন্ন অভিজ্ঞ আমরা অর্জন করেছি, তাই না? মনোযোগ দেওয়ার ফলে আমরা বিভিন্ন জিনিস অর্জন করেছি। তো সেই অভিজ্ঞতার ভান্ডারে আমরা নতুন একটা জিনিস কি করব, আমরা সংযোজন করার জন্য যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে মনোযোগ। তো এটাই বলেছেন যে রবিনসন এবং মর্গ্যান বলেছেন, কি বলছেন যে অভিজ্ঞতার ভান্ডারে নতুন কোনো বিষয়কে আমরা কি করব, সংযোজনের জন্য নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ নতুন কোনো বিষয়কে আমরা অ্যাড করব, যুক্ত করব। আবার অভিজ্ঞতা আমাদের তো আছে, তার আরও অভিজ্ঞতা আমরা নিয়ে আসব। এটার জন্য আমাদের কি নির্বাচন করতে হবে, তুমি কি অভিজ্ঞতা অর্জন করতে চাইছো, কি তোমার কোন জিনিসের প্রতি তুমি মনোযোগী হবে, এটার জন্য তোমাকে নির্বাচন করতে হবে। তুমি যেটার জন্য নির্বাচন করবে, অর্থাৎ তোমার কি শখ, তোমার কি উদ্দেশ্য, এটাকে কেন্দ্র করে তুমি কি করবে, একটা বিষয়কে নির্বাচন করবে এবং তুমি অভিজ্ঞতার ভান্ডারে সেটাকে সংযোজন করবে, যুক্ত করবে। এটাই রবিনসন আর মর্গ্যান বলেছেন। এবার রস কি বলেছেন, রস বলেছেন যে মনোযোগ হলো উদ্দীপক নির্ভর। মনোযোগ কি, উদ্দীপক নির্ভর। উদ্দীপক কি, উদ্দীপক হচ্ছে তোমাকে যদি একটা চিমটি দেওয়া হয় তুমি বল উফ লাগছে, তোমাকে যদি মারা হয়, চড় মারা হয়, তাহলে বলবো উফ লাগছে। তো এটাই হচ্ছে উদ্দীপক। আবার বাইরে থেকে কেউ যদি কলিং বেল বাজায়, তাহলে তুমি বলবে হ্যাঁ কে যেন আসছে। এগুলো হচ্ছে উদ্দীপক। কি, উদ্দীপক। তো রস কি বলেছেন যে মনোযোগ হলো উদ্দীপক নির্ভর, অর্থাৎ উদ্দীপককে কেন্দ্র করে আমরা মনোযোগী হই। অর্থাৎ তোমাকে যদি মার দেওয়া হয়, তুমি এখন বই পড়ছো, ঠাস করে একটা গালে চড় দেবো, তো তোমার কি হবে যে না এখন পড়তে হবে, তুমি সেটার প্রতি কি হবে, মনোযোগী হবে। তোমাকে যদি চড় না দেওয়া হয়, পড়াচ্ছে পড়াক, তাই না? কিন্তু তোমাকে যদি ঠাস করে চড় দেওয়া হয়, তুমি কি করবে, পড়বে, তাই না? তো সেটাই হচ্ছে যে রস কি বলেছেন যে মনোযোগ হলো উদ্দীপক নির্ভর। এই যে আমি চড়টা দিলাম, এটাই হচ্ছে কি, উদ্দীপক। আবার নির্বাচন ধর্মী, তাই না, অস্থায়ী এবং পরিবর্তনশীল। নির্বাচন ধর্মী, তোমার যখন নির্বাচন ধর্মী, একটা নির্দিষ্ট বিষয়কে নির্বাচন করে তুমি মনোযোগী হবে। এছাড়া কি অস্থায়ী, এটা স্থায়ী নয়, এটা অস্থায়ী, একটা বস্তুর পর আরেকটা মনোযোগী হবে। ক্যাডবেরিটা পেয়ে গেছো, চকলেটটা খেয়ে নিয়েছো, এবার আবার খেতে ইচ্ছে করছে কুরকুরে। তো এটা হচ্ছে কি অস্থায়ী এবং পরিবর্তনশীল সচেতন প্রক্রিয়া, অর্থাৎ এটা পরিবর্তনশীল, একটার পর একটার প্রতি আমরা কি হই, মনোযোগী হই। তো এটা হচ্ছে কি পরিবর্তনশীল সচেতন প্রক্রিয়া। তাহলে মনোযোগ হলো কি, উদ্দীপক নির্ভর, নির্বাচন ধর্মী, ঠিক আছে। তারপরে কি বলেছে, অস্থায়ী এবং পরিবর্তনশীল সচেতন প্রক্রিয়া। মুখস্থ করে নাও, সুন্দর করে সাজিয়ে নাও খাতায়। এরপরে সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ সংজ্ঞায় কি লিখবে, সাধারণ সংজ্ঞায় এটাই লিখবে যে মনোযোগ হলো উদ্দীপক নির্ভর, নির্বাচন ধর্মী এবং অস্থায়ী, এটা একটা পরিবর্তনশীল প্রক্রিয়া, যেটাকে আমরা কি বলে থাকি, মনোযোগ বলে থাকি। তারপরে মনোযোগ বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হলো বলে 1 নম্বর পয়েন্ট দেবে উদ্দীপক নির্ভর। হ্যাঁ, তো এবার উদ্দীপক নির্ভরটা কি, উদ্দীপক নির্ভর হচ্ছে অর্থাৎ আমরা বিষয়কে, কোনো একটা বিষয়কে, অর্থাৎ তোমাকে যদি ঠাস করে চড় মারা হয়, তোমাকে যদি চড় মারা হয়, কোনো রকম উদ্দীপনা তোমাকে দেওয়া হয়, তাহলে তুমি কি করবে, সেই বিষয়ের প্রতি মনোযোগী হবে। তাহলে মনোযোগের অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম কার্যকরী একটা জিনিস হলো, উপায় হলো, পদ্ধতি হলো কি, উদ্দীপক নির্ভর। তোমাকে যদি উদ্দীপিত করা হয়, তাহলে তুমি কি করবে, সেই বিষয়ের প্রতি মনোযোগী হবে। তাহলে কি, এটা হচ্ছে উদ্দীপক নির্ভর। দ্বিতীয়ত কি, পরিবর্তনশীলতা। কেন পরিবর্তনশীলতা, কারণ একটা ব্যক্তির মধ্যে সবসময় যে সেক্ষেত্রে পড়ার প্রতি মনোযোগ হবে সেটা কিন্তু নয়। তার বাইরের কেউ কোথাও গল্প করছে, তার দিকে মনোযোগ চলে গেল। তো মনোযোগ কি, একটা পরিবর্তনশীল। একটা ব্যক্তির মধ্যে সবসময় যে একটা বস্তু, নিজের নির্দিষ্ট একটা বস্তুর উপর মনোযোগী হবে সেটা কিন্তু নয়, একটার পর আরেকটা মনোযোগ, একটার পর আরেকটা মনোযোগ। এই জন্য বলছে পরিবর্তনশীলতা, অর্থাৎ পরিবর্তনশীল। এরপরে কি, নির্বাচন ধর্মিতা, অর্থাৎ একটা ব্যক্তির মধ্যে যখন সে মনোযোগী হবে, একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে তার সে মনোযোগী হবে। ধরো তার পড়ার প্রতি মনোযোগ রয়েছে, তাহলে সে কি করবে, একটা পড়াকে, অর্থাৎ বইকে সে নির্বাচন করবে। সেই বইকে নির্বাচন করে সে কি করবে, তার কার্য, অর্থাৎ সে পড়াশোনা করবে। তো এই জন্য হচ্ছে মনোযোগী নির্বাচন ধর্মিতা, অর্থাৎ সে নির্বাচন করবে কি সে শিখতে চাইছে, কোন জিনিসের প্রতি সে মনোযোগী হতে চাইছে,
টিউশনে গেলাম, সেখানে আমার মনে হলো বান্ধবীটা গল্প করছে, তুমি তার প্রতি মনোযোগ হতে পারো, তোমার ব্যাপার। কিন্তু মনোযোগ কি নির্বাচন ধর্মীয়, তুমি তো একটা নির্দিষ্ট দিকের প্রতি তুমি মনোযোগী হচ্ছ, নির্বাচন করছো যে তুমি কোনটাতে যাবে, তুমি গল্প করবে নাকি স্যার কি বলছে সেটা শুনবে। তো এটা হচ্ছে কি নির্বাচন ধর্মিতা, অর্থাৎ তোমাকে দেওয়া হয়েছে যে তুমি নির্বাচন করো। তো মনোযোগ কি নির্বাচন ধর্মিতা। তারপরে কি উদ্দেশ্য ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া, অর্থাৎ তোমার যে বিষয়ের প্রতি তোমার ইচ্ছা থাকবে, তোমার গল্পের প্রতি ইচ্ছা তুমি গল্প শুনবে, তোমার পড়ার প্রতি ইচ্ছা তুমি পড়া পড়বে। তো এটা হচ্ছে ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া, অর্থাৎ মনোযোগ সম্পূর্ণরূপে তোমার ইচ্ছার উপর নির্ভর করবে। এটা কিন্তু ইচ্ছা কেন্দ্রিক একটি প্রক্রিয়া, তুমি কোন বিষয়ের প্রতি মনোযোগ দেবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। তো এটা কি একটা ইচ্ছা কেন্দ্রিক ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া। এবার কি উদ্দেশ্যমূলক। তো এবার হচ্ছে কি উদ্দেশ্যমূলক। উদ্দেশ্যমূলক কি, অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে ব্যক্তি তার উপর মনোযোগী হয়ে থাকে। আমি যদি চাই আমি এইচএসে ভালো রেজাল্ট করব, আমি স্টার মার্কস নেব, ঠিক আছে, আমি ভালো রেজাল্ট করব, তাহলে তুমি কি করবে, সেই বিষয়ের প্রতি এতটা তোমার উদ্দেশ্য থাকার কারণে তুমি কি করবে, তার প্রতি তুমি মনোযোগী হবে, তাই না। তোমার উদ্দেশ্য আছে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তো সেটা কি হবে উদ্দেশ্যমুখী, অর্থাৎ তুমি যে বুঝলে, তুমি যে ভাবলে ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবেই মানে কি তোমাকে পড়ার প্রতি মনোযোগ হতে হবে, তাই তুমি কি করলে পড়ার প্রতি তখন মনোযোগী হয়ে গেলে। তো এটাই বলেছে, এটা হচ্ছে উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। তৃতীয়ত কি ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী অর্থাৎ এই যে মনোযোগটা, তোমার যে মনোযোগ সবসময় কি ধরে রাখা সম্ভব না। তুমি বই পড়ছো, একটু পরে মনে হচ্ছে একটু ফোনটা ঘাঁটি তো, তাই না, ফোনটা দেখি তো কি আসছে, ফোনটা একটু চালাই তো, একটু একটু মোটিভেশন শুনে নিই। তো এই সমস্ত, তো এটা হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ একই বিষয়ের প্রতি তোমার যে সবসময় মনোযোগী হবে, সবসময় মনোযোগ থাকবে সেটা কিন্তু নয়, সেটা ক্ষণস্থায়ী, অর্থাৎ কিছুক্ষণের জন্য তোমার মধ্যে সেই মনোযোগটা থাকবে। এছাড়া ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া কি, অর্থাৎ মনোযোগ কি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ একটা মনোযোগের পর আমরা অন্য বিষয়ের উপর বা বস্তুর উপর আমরা মনোযোগী হই। ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম একটা সুন্দর গাড়ি যাচ্ছে, তো সেই গাড়িটা যাওয়ার পর আরও দেখলাম তার পিছনে যে আর একটা সুন্দর গাড়ি যাচ্ছে, তাহলে সেই গাড়িটা যখন চলে গেল তার প্রতি আমাদের মনোযোগটা কি হয়ে গেল, কমে গেল। তারপরের যে গাড়িটা আসছে সেই গাড়িটার প্রতি আমরা মনোযোগী হলাম। তো মনোযোগ কি একটা ধারাবাহিক প্রক্রিয়া, তাই না, একটা নির্দিষ্ট একটার পর অন্য বস্তুর উপর, একটার পর আরেকটা বস্তুর উপর। তো এইভাবে মনোযোগ কি একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ একটার পর অন্য বস্তু বা বিষয়ের প্রতি আমরা কি হই, মনোযোগী হই, তাই না, এই জন্য একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে মনোযোগ কি, কাকে বলে, এর বৈশিষ্ট্য কি আমরা পড়ে নিলাম। খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো এবার আমরা পড়বো হচ্ছে আগ্রহ। খুব ইন্টারেস্টিং বিষয় আগ্রহ। সবসময় বলে থাকি তোর পড়াশোনায় একদম আগ্রহ নেই, সেই আগ্রহ সম্পর্কে আজকে আরো সুন্দর করে জানবো। তো চলো, এই যে আগ্রহ, এত যে ইন্টারেস্ট, এই আগ্রহ, এল রাসেল কি বলেছেন যে কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি আমাদেরকে কি করে, ক্রমাগত আগ্রহ বৃদ্ধি করে, ক্রমাগত উদ্দীপিত করে। কোনো জিনিসের প্রতি আমরা যদি, কোনো বিষয়ের প্রতি আমাদের যদি মনোযোগী হওয়ার পরে কি হবে, তার মধ্যে আমাদের আগ্রহ সৃষ্টি হবে, যে সেটা আমরা কি করব, অ্যাচিভ করব। তো দেখো পড়ার প্রতি এল রাসেল কি বলছেন যে আগ্রহ এমন একটি প্রক্রিয়া যা আমাদের কি করে, কাজে ক্রমাগত আমাদেরকে কি করে, উদ্দীপিত করে, সেটাই হচ্ছে আগ্রহ। লেভেল কি বলেছেন যে আমাদের কি করে, ক্রমাগত একটা ওই একই রকম ক্রমাগত কোনো কাজের প্রতি আমাদেরকে ক্রমাগত কি করে, উদ্দীপিত করে, ক্রমাগত সেটাকে সক্রিয় করে, এটাই হচ্ছে লেভেলের মধ্যে। আর বই পড়ার ইচ্ছে, আমি সবসময় কি করব, বই পড়বো, ঠিক আছে। এবার এর বৈশিষ্ট্য, আগ্রহের বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকাশ ধর্মী। আগ্রহ কি একটা বিকাশ ধর্মী। এবার তুমি বলো, তোমার ছোটবেলা তুমি যখন মেলা যেতে বাবার সাথে, তোমার সবসময় কি হতো যে আমি একটা পুতুল কিনবো, আমি একটা বাঁশি কিনবো, ঠিক আছে, আমি ছোট্ট ছোট্ট পুতুল কিনবো, অনেক কিছু কিনবো, সুন্দর সুন্দর, ঠিক আছে, একটা ময়ূর কিনবো। কিন্তু তুমি যখন বড় হলে, এখন কি তোমার ওটা কেনার কি কোনো ইচ্ছা আছে? না। এখন তুমি বাজারে গেলে ভাববে একটা ঘড়ি কিনলে ভালো হয়, একটা চশমা কিনলে ভালো হয়। তো ছোটবেলার তোমার যে জিনিসের প্রতি তোমার আগ্রহ ছিল, সেই বড় হওয়ার পর সেই জিনিসের প্রতি, সেই বিষয়ের প্রতি, সেই বস্তুর প্রতি তোমার আর আগ্রহ নেই, কমে গেছে। তো এই জন্য কি আগ্রহ একটা বিকাশধর্মী প্রক্রিয়া, অর্থাৎ তোমার যে একটি বিষয়ের ওপর তোমার আগ্রহ থাকবে সেটা কিন্তু নয়, তাই না, একটার পর একটা তোমার কি হবে, বিকাশ জমি। তুমি যত বড় হবে তত তোমার মধ্যে কি হবে, বিভিন্ন রকম আগ্রহের পরিবর্তন ঘটবে। তাই আগ্রহ কি একটা বিকাশধর্মী প্রক্রিয়া। তারপরে কি বংশগত বা অর্জিত, অর্থাৎ আগ্রহ কিন্তু বংশগত, তেমনটা অর্জিতেও কিন্তু বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো
আগ্রহ কিন্তু বংশ বা অর্জিত বা বাইরের পরিবেশের উপর নির্ভর। কীরকম আমি যদি বলি, একটা পরিবেশে যদি একটা সমাজে আমরা দেখি যে একটা সমাজে বা একটা পরিবারে যদি দেখি সবাই শিক্ষিত, তাহলে কিন্তু সেখানকার বাচ্চাটাও কিন্তু কি করবে, পড়ার প্রতি তার আগ্রহ বাড়বে। ঠিক আছে, ধরো আমি দেখলাম, আমি অনেক দেখি যে আমাদের টিচারের যে যদি বাড়িগুলো দেখি, সেখানে সবাই কি করে, তার ভাইও চাকরি করে, তার বউও চাকরি করে। তো এইরকম ফ্যামিলি থেকে উঠে আসা ছাত্রগুলো, ঠিক আছে, তারাও কিন্তু পড়ার প্রতি একটু না হলেও একটু কি হয়, আগ্রহ হয়, তাই না? তো তারা হচ্ছে বংশগত বা অর্জিত, অর্থাৎ বংশের ওপরও কিন্তু নির্ভর করবে যে তোমার পড়ার প্রতি আগ্রহ হবে কিনা। তো এটা হচ্ছে বংশগত বা অর্জিত, ঠিক আছে, নির্ভর। তারপরে কি সমাজ ও পরিবেশ নির্ভর, অর্থাৎ সমাজ কি আগ্রহ, অর্থাৎ সমাজ কি বিষয়ের উপর আগ্রহ হচ্ছে সেটাও কিন্তু তোমাকে প্রভাবিত করবে। সমাজ যদি নিজেকে ভালো, সমাজ ধরো চারিদিকে শুধু পড়াশোনা করতে চাইছে, প্রত্যেকটা মানুষ পড়াশোনার জন্য মরিয়া হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ পড়াশোনা করছে, তাহলে কিন্তু তোমার মধ্যেও সেই গুণটা আসবে যে না, আমাকেও পড়াশোনা করতে হবে। অন্যদিকে অন্যান্যরা, অর্থাৎ তোমার গ্রামের আশেপাশে দেখবে অনেকেই তোমার তো খেলাধুলোয় ব্যস্ত, তো কি করবে, পাশের বাড়ির যে ভাই বা ছেলেটা রয়েছে সেও কিন্তু খেলার প্রতি মনোযোগী হবে। অর্থাৎ এটা কিন্তু পরিবেশ নির্ভর, অর্থাৎ কোন বিষয়ের প্রতি তোমার আগ্রহ সৃষ্টি হবে সেটা কিন্তু সমস্ত কিন্তু কি করে, পরিবেশের ওপর নির্ভর করে। বংশগত অবশ্যই, কিন্তু সেটা পরিবেশ নির্ভর, অর্থাৎ পরিবেশের ছেলেগুলো কি করছে, পরিবেশের মেয়েগুলো কি করছে, সমাজ কি করছে, এটার উপর নির্ভর করে কিন্তু শিশুর মধ্যে চাহিদা বা আগ্রহ কিন্তু সৃষ্টি হয়। তৃতীয়ত কি, প্রশ্ন নির্ভর, চাহিদা নির্ভর, অর্থাৎ সেই শিশুটা যে বড় হবে, সেই যে ভাইটা সেই বোনটা যে বড় হবে, তার চাহিদা থাকবে, তার কি বিষয়ে চাহিদা, সে কি করতে চাইছে, সেই চাহিদাকে কেন্দ্র করে তার আগ্রহ সৃষ্টি হবে। একজন ভাই দেখা গেল, একজন বোনের দেখা গেল যে তার ছবি আঁকার প্রবণতা বেশি, তার সৃজনশীলতা ক্ষমতা রয়েছে, তো তার চাহিদা রয়েছে যে আমি ওটা পারবো, আমি ওটা পারবো। তো এই যে চাহিদা, সেই চাহিদা যখন তার মধ্যে চলে আসবে, তখন তার মধ্যে আগ্রহ বাড়বে। কে কিরকম ছবি আঁকছে, কে কিরকম, সেগুলোতে কিন্তু সে আগ্রহী হবে, তাই না? এখন দেখা যাচ্ছে তারপরে কি, প্রশ্ন নির্ভর, অর্থাৎ ইচ্ছা থাকবে। তো একটা প্রশ্ন নির্ভর, অর্থাৎ প্রশ্নকে কেন্দ্র করে, অর্থাৎ ইচ্ছা, আমার পড়ার প্রতি ইচ্ছা, তো সেই প্রশ্নকে কেন্দ্র করে আমার আগ্রহ বাড়বে। অর্থাৎ আমার মধ্যে প্রশ্ন রয়েছে, আমার মধ্যে ইচ্ছা রয়েছে পড়াশোনা করার, তার জন্য আমি কি করব, বইয়ের প্রতি আগ্রহী হব, তাই না? এটাই হচ্ছে কি প্রশ্ন নির্ভর, অর্থাৎ কি করবে, প্রশ্ন নির্ভর, অর্থাৎ আমাদের ইচ্ছা যখন যে বিষয়ের প্রতি থাকবে, তখন আমরা সেই বিষয়ের প্রতি কি হব, আগ্রহী হব। এরপরে কি, অনুভূতিমূলক কি, অর্থাৎ আমরা যে কোনো বিষয়বস্তুকে আশেপাশে দেখতে পাই, তার প্রতি আমরা কিন্তু মনোযোগী হই, তাই না? মনোযোগী হই, তো সেটাই হচ্ছে অনুভূতিমূলক। আমাদের অনুভূতি আছে, আমরা যেটাই দেখি, খেলতে দেখি, গান শুনতে দেখি, আমাদেরও ইচ্ছে করে গান শুনি, তাই না? তো সেটা। এবার হচ্ছে পরিবর্তনশীলতা, আগ্রহ, একটা ব্যক্তির মধ্যে যে একটা বস্তু বা বিষয়ের প্রতি সবসময় আগ্রহ থাকবে। তোমার যে একটা ড্রেসকেই সবসময় ভালো লাগবে সেটা কিন্তু নাও হতে পারে। তুমি দেখা গেল তুমি যে বিষয়ের প্রতি, যে ড্রেসের প্রতি তুমি এতদিন আগ্রহী ছিলে, সেটা কিনে আনার পর 2-3 দিন পরার পর তোমার যতটা না সেটার প্রতি আগ্রহ তৈরি ছিল, সেটা কিন্তু কমে যাবে, তোমার কিন্তু সেই ড্রেসের প্রতি আগ্রহ থাকবে না। তো সেটাই আগ্রহ হচ্ছে পরিবর্তনশীলতা। তারপরে তোমার ইচ্ছা করবে আরেকটা নতুন ড্রেস নিয়ে নিই, ঠিক আছে? তো পরিবর্তনশীলতা, অর্থাৎ আগ্রহ কি পরিবর্তনশীল, একটা আগ্রহের পরে আমাদের অন্য বস্তুর প্রতি বা বিষয়ের প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হয়। তো এটাই হচ্ছে আমাদের আগ্রহ। এরপরে আমরা পড়বো হচ্ছে যে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে চিন্তা। এই চিন্তা কি, কল্পনা কি, এগুলো পড়বো। তার আগে আরেকটা বিষয় রয়েছে, সেটা মনোযোগ তো আছে, পুনরুত্থাপন, চিন্তা হয়ে গেছে, মনোযোগ তো হয়ে গেছে। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে কি, স্মৃতি। এই স্মৃতিটা কি, স্মৃতি এবং কল্পনা, এই দুটো বিষয় আমি পড়াবো, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করবে। তো ভীষণ ভালো লাগলো তোমাদের পড়িয়ে, আর তো ভালোবাসি পড়াতে অনেক, তাই তোমাদেরকে পড়াই, অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে? এভাবেই পড়াশোনাকে আরও 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 এগিয়ে নিয়ে যাও, নিজের মধ্যে বিশ্বাস আনো আমি পারবো। তো চলো, আজকে এটুকুই ভিডিও, ধন্যবাদ সবাইকে।